আসসালামু আলাইকুম। আমি অনিক রাব্বি। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাবাকাস সফটওয়্যার দিয়ে ফাইনাইট এলিমেন্ট মডেল তৈরি করা যায় এবং সেই মডেলটি অ্যানালাইসিস করা যায়। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার থিসিস সুপারভাইজার প্রফেসর ডক্টর শারমিন রেজা চৌধুরী স্যারকে। তার অনুপ্রেরণার জন্যই আমার এই অ্যাবাকাস সফটওয়্যারটি শেখা হয়েছে। আজকের প্রবলেমটি খুবই বেসিক একটি প্রবলেম। মূলত এই প্রবলেমটির সাহায্যে আমরা অ্যাবাকাস সফটওয়্যারের বিভিন্ন মডিউলগুলো আছে, সেই মডিউলগুলোর কাজ আমরা শিখতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি প্রবলেমটিতে চলে যাচ্ছি। তো এখানে একটি ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। এই ক্যান্টিলিভার বিমটি ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস আমাকে করতে হবে। তো দেখতে পাচ্ছি বিমের বাম প্রান্তে এ পয়েন্টে একটি ফিক্স সাপোর্ট আছে এবং ডান প্রান্তে বি পয়েন্টে একটি পয়েন্ট লোড আছে যার ভ্যালু হচ্ছে 1500 নিউটন। বিমের স্প্যান লেন্থটা দেওয়া আছে 1500 মিলিমিটার এবং বিমের মাঝে একটি সেকশন দেওয়া আছে সেকশন 1-1 এবং সেকশন 1-1-এর একটি ক্রস সেকশনও দেওয়া আছে, সেটা হচ্ছে 100 ইন্টু 200 মিলিমিটার। আচ্ছা, এখানে আমাকে একটি এক্সিস সিস্টেমও দেখিয়ে দেওয়া হয়েছে, যে ডান পাশে হচ্ছে এক্স এক্সিস এবং উপরে ওয়াই এক্সিস, এবং আমাকে এখানে কংক্রিটের প্রপার্টিটাও বলে দেওয়া হয়েছে। সো এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে 21200 এমপি এবং পয়জন রেশিও বলে দেওয়া হয়েছে 0.2। তো আমি এখন অ্যাবাকাস সফটওয়্যারটি ওপেন করছি। অ্যাবাকাস সফটওয়্যারটি ওপেন করলে প্রথমেই আপনি এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। তো এখানে উপরের লেখা স্টার্ট সেশন। বলে রাখা ভালো, আমি এখানে অ্যাবাকাস 6.14 এই ভার্সনটি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো ভার্সনও ব্যবহার করতে পারেন, তবে আমি এই অ্যাবাকাস 6.14-এর ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে ক্রিয়েট মডেল ডেটাবেস। এর নিচে তিনটি অপশন আছে, উইথ স্ট্যান্ডার্ড এক্সপ্লিসিট মডেল, উইথ সিএফটি মডেল, উইথ ইলেকট্রোম্যাগনেটিক মডেল। তো আমাদের মডেলটি হবে উইথ স্ট্যান্ডার্ড এক্সপ্লিসিট মডেল, এটির আন্ডারে। তো আমি এটি সিলেক্ট করছি। উইথ স্ট্যান্ডার্ড এক্সপ্লিসিট মডেলটি সিলেক্ট করার পর আমরা এরকম একটি ব্ল্যাঙ্ক উইন্ডো দেখতে পাবো। তো ব্ল্যাঙ্ক উইন্ডোর সবার উপরে যে বারটি দেখা যাচ্ছে সেটিকে বলা হয় টাইটেল বার, যেখানে অ্যাবাকাস সিই 6.14-1 লেখা সেটি। তার নিচে আমরা একটি মেনু বার দেখতে পাবো, অর্থাৎ এই ফাইল মডেল ভিউ পয়েন্ট, এই বারটিকে বলা হয় হচ্ছে মেনু বার। তার নিচে যে দুটি রো আছে, অর্থাৎ আমার মাউসের কার্সরটি যে দুটি রোকে নির্দেশ করছে এদেরকে বলা হয় হচ্ছে টুল বার। আর এখানে যে লাস্টে একটা রো দেখা যাচ্ছে, অর্থাৎ মডিউল, মডেল, পার্ট, এদেরকে বলা হয় হচ্ছে কনটেক্সট বার। আমি মডিউলের নিচে দুটো কলাম দেখতে পাচ্ছি, এই কলাম দুটোকে বলা হয় একসাথে টুলবক্স এরিয়া। আর আমার মাউসের কার্সরটি এখন যেখানে ঘোরাফেরা করছে সেটাকে বলা হয় হচ্ছে ভিউ পোর্ট, অর্থাৎ আমাদের মডেলের সমস্ত কাজ আমরা এই ভিউ পোর্টের মধ্যে করব। আর নিচে, সবার নিচে এই যে এ নিউ মডেল ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, এই লেখাগুলো যেখানে দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মেসেজ এরিয়া অথবা কমান্ড লাইন ইন্টারফেস। আমি যদি এই টুল বক্সের দিকে তাকাই তাহলে আমি এখানে অনেকগুলো টুল দেখতে পাবো। এই টুলগুলোর ব্যবহার আমরা মডেল ডেভেলপমেন্টের সময় ধীরে ধীরে দেখতে পাবো। আচ্ছা, এখন যদি আমি স্ক্রিনের বাম দিকে খেয়াল করি তাহলে মডিউল নামের একটি অপশন পাবো। সেটিতে ক্লিক করলে আরও কিছু অপশন দেখা যাবে, যেমন পার্ট, প্রপার্টি, অ্যাসেম্বলি, ইন্টারেকশন, এরকম আরও কিছু অপশন আছে। এই সবগুলোই মডিউলের অন্তর্ভুক্ত এবং এই প্রত্যেকটি অপশনের জন্য আমি আলাদা আলাদা করে একটা টুল বক্স এরিয়া পাবো। এই টুলবক্স এরিয়াগুলো ব্যবহার করে আমাকে এই ক্যান্টিলিভার বিমটা ধীরে ধীরে ডেভেলপ করা লাগবে। তো প্রথমেই আমরা পার্ট মডিউলে চলে আসি। আমি যদি এখান থেকে পার্ট মডিউলটি সিলেক্ট করি তাহলে আমি টুলবক্স এরিয়াতে অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন ক্রিয়েট পার্ট, এক্সট্রুড, তারপরে আছে প্ল্যানার, এরকম আরও অনেকগুলো অপশন আছে। তো আমি যেহেতু প্রথমেই বিমটা তৈরি করতে চাচ্ছি
সেজন্য আমি এখানে ক্রিয়েট পার্ট নামের যে অপশনটি আছে সেটি সিলেক্ট করলাম। তো সেটি সিলেক্ট করলেই আমাকে একটা পপ আপ উইন্ডো দেখাচ্ছে, সেখানে প্রথমে আমাকে নাম লিখতে বলছে। তো আমি এখানে নাম দিব, কথার কথা আমি এখানে দিলাম বিম। বিম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি মডেলিং স্পেস দেখাচ্ছে। তো এখানে 3D 2D প্ল্যানার, এক্সিসিমেট্রিক এরকম 3টে অপশন আছে। তো আমার বিমটা হবে 3D, এজন্য অলরেডি 3D সিলেক্ট করাই আছে, তো এটা 3Dতেই থাকবে। তারপরে টাইপ হবে ডিফর্মেবল, বেস ফিচার শেপ সলিড হবে, আমার বিমটা সলিড তাই সলিডই টিক থাক। আর টাইপ হবে এক্সট্রুশন। আচ্ছা, নিচে আমি অ্যাপ্রক্সিমেট সাইজ নামে একটি লেখা দেখতে পাচ্ছি, তার সাথে লেখা 200। তো আমি যদি বিমের ক্রস সেকশনটার দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে ক্রস সেকশনের বিগার ডাইমেনশনটা হচ্ছে 200। আমরা সবসময় এই অ্যাবাকাসের অ্যাপ্রক্সিমেট সাইজটা আমাদের বিগার ডাইমেনশনের 3 টাইমস করে দিব। অর্থাৎ আমার এখানে বিগার ডাইমেনশন আছে কত, 200, তাহলে আমরা এটার 3 টাইমস মানে 600 করে দিব। তাহলে আমি এখানে 600 দিয়ে দিচ্ছি। 600 দিয়ে এখন আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমরা এরকম একটা ড্রয়িং শিটের মতো পেজ দেখতে পাবো, অনেকটা দেখতে গ্রাফ পেপারের মতো আমাদের। তো আমি এখন উপরের কর্নারের দিকে, অর্থাৎ ডান দিকের উপরের কর্নারে একটা এক্সিস সিস্টেম দেখতে পাচ্ছি। ডান দিকে এক্স এক্সিস, উপরের দিকে ওয়াই এক্সিস, এবং আমার মনিটরের পারপেন্ডিকুলার বরাবর জেড এক্সিসটা কাজ করছে। অর্থাৎ আমি এখানে যে ড্রয়িংটা করব সেটা অবশ্যই এক্স ওয়াই প্লেন বরাবর হবে। আমার নিচের দিকেও সিমিলার একটা এক্সিস সিস্টেম দেখানো আছে। আচ্ছা, তো এখানে ড্রয়িং করার জন্য আমাকে কিছু অপশন দেওয়া আছে, যেমন ক্রিয়েট আইসোলেটেড পয়েন্ট। এই অপশনটির সাহায্যে আমরা যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট তৈরি করতে পারবো। এরপরে আছে ক্রিয়েট লাইন্স কানেক্টেড, এরপরে আছে ক্রিয়েট সার্কেল, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেলস। তো আমাদের বিমটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার শেপের, আমরা ইচ্ছা করলে এই লাইন কমান্ড অথবা রেক্ট্যাঙ্গেল কমান্ড দুটো দিয়েই এই বিমটা আঁকতে পারি। তো শুরুতে আমি লাইন কমান্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বিমের ক্রস সেকশনটা আঁকা যায়। আমি যদি আবার বিমের ক্রস সেকশনটা একটু দেখি, তাহলে বিমটা ছিল 200 ইন্টু 100 মিলিমিটারের। আচ্ছা, আমি যদি বিমের এই পয়েন্টটাকে মূল বিন্দু চিন্তা করি, তাহলে এইটা হবে আমার 0 পয়েন্ট, আর এই দিকের পয়েন্টটা হবে 100 ইন্টু 0। আমি একটু লিখে দেখাই, যেমন এই পয়েন্টটা এদিকে হবে 0,0, আর এদিকের পয়েন্টটা হবে 100,0। এই দিকের যে পয়েন্ট সেটা হবে 100,200, এবং এদিকের যে পয়েন্ট সেটা হবে 0,200। ঠিক আছে, তাহলে এখন আমি আবার অ্যাবাকাসে চলে আসি। এখন আমি লাইন কমান্ডটি সিলেক্ট করছি। লাইন কমান্ডটি সিলেক্ট করার পরে আমি এখানে দেখতে পাবো একটা কোঅর্ডিনেট সিস্টেম আমাকে দেখাচ্ছে, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে সবার প্রথমে এবং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে সবার শেষে দেখাচ্ছে। আমি আমার মাউসের কার্সরটি যত নাড়াচাড়া করব, এক্স ওয়াই এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু খেয়াল করি, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, বাট এখানে দুইটা ডটেড লাইন দেখা যাচ্ছে এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর। এগুলোই আসলে আমাকে সেই এক্সিস সিস্টেমটা নির্দেশ করতেছে। আমরা যে গ্রাফ পেপারে এক্স এবং ওয়াইয়ের যে এক্সিস লাইনগুলো টানি, এই দুইটা ডটেড লাইন আসলে এরকমই আমাকে এক্সিস লাইনগুলো বোঝাচ্ছে। আমি যদি আমার মাউসটাকে একদম এই দুইটা ডটেড লাইনের ক্রস পয়েন্টটায় নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা 0,0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই মূল বিন্দু। আর নিচে একটা অপশন দেখা যাচ্ছে, পিক এ স্টার্ট পয়েন্ট ফর দ্য লাইন অর ইন্টার এক্স ওয়াই ভ্যালু। অর্থাৎ আমি এই লাইন কমান্ডটি শুরু করতে পারবো এখানে একটা ক্লিক করে, অথবা মাউসের অবশ্যই লেফট ক্লিক হবে, অথবা এক্স ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে। তো শুরুতে আমি আপনাদেরকে এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে কিভাবে লাইন কমান্ডটি শুরু করতে হয় সেটি দেখাচ্ছি। সো যেহেতু এটা মূল বিন্দু, তাহলে আমি এক্স এর ভ্যালু দিচ্ছি 0 এবং
কমা এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0 দিয়ে ইন্টার চাপ দিলে আমি দেখতে পাবো আমার লাইন কমান্ডটি বললাম চালু হয়ে গেছে। তো নিচে আবার দেখা যাচ্ছে যে পিক অ্যান ইন পয়েন্ট ফর দ্য লাইন অর ইন্টার এক্স ওয়াই ভ্যালু। তো আমি এখানে আবার সেই মাউসের লেফট বাটনটি ক্লিক করে লাইন কমান্ডটি শেষ করতে পারি, অথবা এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়েও আমি লাইন কমান্ডটি শেষ করতে পারি। তো আমি যদি আবার দেখি যে আমার শেষ পয়েন্টটি হবে হচ্ছে 100, তাহলে আমি এখানে বসিয়ে দিব হচ্ছে 100,0, তাহলেই বললাম আমার লাইন আঁকা হয়ে গেল। আমি স্কিপ বাটনটি চাপলে আমার লাইন কমান্ডটি ছেড়ে দিবে, তাহলে দেখতে পাবো আমি একটি সুন্দর লাইন দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়ে অথবা এরকম পয়েন্ট পিক করে, আমি পিক করেও একটি দেখিয়ে দিচ্ছি। আবার লাইন কমান্ডটি চালু করলাম, এইখান থেকে আমি ক্লিক করলে মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে আমার লাইন কমান্ডটি চালু হবে। তো এখান থেকে আমি উপরে উঠবো এবং আমার উপরে এই ভ্যালুর দিকে দেখা লাগবে ওয়াইয়ের ভ্যালুটা কখন 200 হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমার মাউসটা এই গ্রাফ পেজকে ছাড়িয়ে যাচ্ছে। তো আমি আমার মাউসের স্ক্রোলটাকে উপরের দিকে উঠালে দেখতে পাবো যে এইটা জুম আউট হচ্ছে। তো এখন হচ্ছে আমি সেই 200 পয়েন্টটা পেয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এইটা হচ্ছে আমার 200 পয়েন্টটা, 0,200। তো আমি এখানে এসে আবার মাউসের লেফট বাটনটি ক্লিক করলে আমার লাইনটি আঁকা হয়ে যাবে। স্কেপ দিয়ে লাইন কমান্ডটি ছেড়ে দিলাম, তাহলে আমার লাইন আঁকা হয়ে গেল। তো এভাবে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে অথবা এরকম মাউস দিয়ে ক্লিক করেও লাইনগুলো আঁকতে পারি। আচ্ছা, তো আমি আপনাদের এটা দেখালাম লাইন কমান্ড দিয়ে কিভাবে করা যায়। তো সবচেয়ে আমাদের জন্য সুবিধা হয় যদি আমি এই রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করি। তো সেটা এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি। ওকে, তো নিচের দিকে আমি আগে এই দুইটা লাইন মুছতে চাচ্ছি। তো নিচের দিকে আমি একটি অপশন দেখতে পাবো এরকম, সেটা হচ্ছে ডিলিট কমান্ড। এটা আমি এখন সিলেক্ট করছি। সিলেক্ট করলে আমাকে নিচে লেখা দেখাচ্ছে সিলেক্ট দ্য এন্টিটিস টু ডিলিট। তো আমি এখানে আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে উপরের দিকে, তাহলে আমি এই দুইটা লাইনকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করলে আমার লাল কালার দিয়ে সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই ডান প্রেস করলে লাইন দুটো চলে যাবে। তো আমার ডিলিট করা শেষ, আবার ডান দিলে আমার এই ডিলিট কমান্ডটি শেষ হয়ে যাবে। তো আমি আবার স্ক্রোল বাটনটি জুম ইন করে নিচ্ছি আমি আমার কাজের সুবিধার জন্য। এখন আমি রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করব। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিমিলার লাইন কমান্ড যেরকম আমি এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে করতে পারতাম, মানে পয়েন্টের স্টার্টিং পয়েন্টটা শুরু করতে পারতাম, অথবা ক্লিক করেও শুরু করতে পারতাম। তো আমি এখানে ক্লিক করেই শুরু করছি। আমি মাউসটাকে 0 পয়েন্টে নিয়ে আসলাম। পয়েন্টে আনার পরে ক্লিক করলে যদি আমি মাউসটাকে উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো আমার রেক্টেঙ্গেলটি আঁকা শুরু হয়ে গেছে। আমাকে লাস্টের পয়েন্টটা নির্দেশ করতেছে যে বসাইতে হবে অ্যাকচুয়ালি এই রেক্টেঙ্গেলটা শেষ করার জন্য। তাহলে আমি যদি দেখি আবার যে আমার এই পয়েন্টটা ছিল 100,200, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি 100,200। এটি বসিয়ে দিলেই আমার রেক্টেঙ্গেলটি আঁকা হয়ে গেছে দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম আউট করি স্ক্রোল করে, তাহলে দেখতে পাবো হ্যাঁ যে সুন্দর একটা রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে আমার বিমের ক্রস সেকশনটা। এখন আমি যদি দেখতে চাই যে না এটা কি আসলে আঁকা ঠিক আছে কিনা, অর্থাৎ আমার ডাইমেনশনের ভ্যালুগুলো ঠিক আছে কিনা, তাহলে এখানে একটা অপশন আছে অ্যাড ডাইমেনশন। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করব, যেই দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্সটা আমি দেখতে চাচ্ছি। কথার কথা আমি এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখতে পাবো এখানে আমাকে ভার্টিক্যালি 200 দেখাচ্ছে। সো আমার ডাইমেনশনটা ঠিক আছে। এক্স এক্সিস বরাবর যদি দেখতে চাই, তাহলে আবার স্কেপ দিয়ে ডাইমেনশন কমান্ডটি অফ করে দিলাম। আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এই দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করলে দেখা যাবে নিচেও আমাকে 100 দেখাচ্ছে, অর্থাৎ 200 × 100 যে ডাইমেনশনটা ছিল সেটা বললাম ঠিক আছে।
একটা কথা আমি আপনাদের বলতে চাই, অ্যাবাকাসের বললাম কোনো নির্দিষ্ট ইউনিট নেই, অর্থাৎ আমি যে 100 200টা বসালাম এটা বললাম নিউমেরিক্যালি বসাচ্ছি, কারণ অ্যাবাকাসে আপনি যেই ইউনিটটাই ইনপুট দিবেন অ্যাবাকাস সেটাই নিবে। কথার কথা আমি যদি লোডগুলো নিউটনে বসাই আর ডাইমেনশনগুলো মিটারে বসাই, তাহলে আমাকে স্ট্রেসের ভ্যালু অ্যাবাকাস যেটা দেখাবে সেটা বললাম এমপিএ ইউনিটে দেখাবে, অর্থাৎ নিউটন পার মিলিমিটার স্কোয়ারে দেখাবে। সো এইটা জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, অ্যাবাকাসের বললাম নিজস্ব কোনো ইউনিট নেই। আচ্ছা, সেটা আমরা আরও বিস্তারিত জানবো কাজ করার সময়। তো আমার ক্রস সেকশন টাকা হয়ে গেল বিমের। এখন আমি হচ্ছে স্কেচ দ্য সেকশন অফ দ্য সলিড এক্সট্রুশন, যেটা আমার ক্রস সেকশন ছিল সেটা আঁকা হয়ে গেল। তো আমি এখানে ডান প্রেস করব। আচ্ছা, ডান প্রেস করার পরে আমাকে একটা পপ আপ উইন্ডো আসলো। সেই পপ আপ উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি আমাকে একটা ডেপথের ভ্যালু দেখাচ্ছে। এই ডেপথটাই আসলে আমার জেড এক্সিস বরাবর যে বিমের লেন্থটা ছিল সেই লেন্থের ভ্যালুটা বোঝাচ্ছে। তা আমি যদি আবার একটু দেখি যে আমার বিমের লেন্থটা ছিল 1500 মিলিমিটার, তো আমি এখানে 1500 বসিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলে আমি দেখতে পাবো আমার বিমটা বললাম চলে আসলো, সুন্দর একটা বিম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বললাম 3D ভিউ। 3D ভিউতে আমরা এই বিমটা দেখতে পাচ্ছি। এখন আমি একটু টুল বক্স নিয়ে কথাবার্তা বলি। তো টুল বক্সে আমি যদি এই বিমটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে চাই, যে আমার ইচ্ছা হলো আমি ওই পাশে বিমটা দেখতে কীরকম, তাহলে এদিকে একটা রোটেট ভিউ নামের অপশন আছে। আপনি ইচ্ছা করলে মাউসের কন্ট্রোল অ্যালার্ট এবং মাউসের লেফট বাটনটাই ক্লিক করেও এটিকে রোটেট করতে পারেন, অথবা আপনি এটিকে সরাসরি ক্লিক করলে আমাকে এরকম একটা সার্কেল দেখাবে। এখানে মাউসের লেফট বাটনটি ক্লিক করে করে আপনি আপনার পছন্দ মতো রোটেশন করতে পারবেন। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। ওকে, যখন এটা কাজ করা শেষ হয়ে যাবে তখন এখানে নিচে যে অপশন আছে, যে এটা আসলে রোটেটিংয়ের অপশনটা ছিল, জাস্ট আপনি ক্রস করে দিলে রোটেটটা চলে যাবে। আচ্ছা, তো এখানে আরও কিছু অপশন আছে, সেগুলোকে বলা হয়েছে ভিউ অপশন। সো আমি যদি ফ্রন্ট ভিউ দেখতে চাই এই বিমটার, তাহলে এটায় ক্লিক করব, তাহলে এখানে আমাকে সেই এক্স ওয়াই প্লেন বরাবর যে ভিউটা সেটা দেখাবে। এইখানে যদি আমি ব্যাক ভিউ দেখতে চাই তাহলে এটা আমাকে ব্যাক ভিউ দেখাচ্ছে। আমি যদি টপ ভিউ দেখতে চাই এটা ক্লিক করব, যদি বটম ভিউ দেখতে চাই এটা ক্লিক করব। তো এভাবে ক্লিক করে করে আপনি যে কোনো আপনার যে ভিউটা দেখা দরকার সেটা ইচ্ছা করলে দেখতে পারবেন। তো আমি আবার 3Dতে চলে আসতে যাচ্ছি, বিমটাকে আমি 3D ভিউতে দেখতে যাচ্ছি, তাহলে এইখানে লাস্টে একটা অপশন আছে আইসো ভিউ। সো সেটাই ক্লিক করলে বিমটা আবার আগের মতো 3D অবস্থায় চলে আসলো। এই পার্ট মডিউল দিয়ে মূলত আমরা আমাদের যে মডেলটার জিওমেট্রিক শেপটা আছে সেটা তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমাদের সেই স্কেচ করা লাগবে সেকশনটার, এবং সাথে সাথে ডেপটা দিয়ে দিলেই আমার সেই জিওমেট্রিক ফর্মটা তৈরি হয়ে যাবে। আমি যদি এটাকে কখনো এডিট করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে এখানে পার্ট ম্যানেজার নামে একটি অপশন আছে। তো সেটিতে ক্লিক করলে দেখতে পাবো যে আমার একটা পার্ট তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে বিম, সেটা হচ্ছে 3D ডিফর্মেবল। সো আমি এটাকে এখান থেকে ডিলিট করতে পারি, আপডেট ভ্যালিডিটি করতে পারি। সো এটা আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এটা তাহলে আমার পার্ট মডিউলের কাজ শেষ। এবার আমরা প্রপার্টি মডিউলে চলে আসি। আচ্ছা, প্রপার্টি মডিউলটা শুরু করার সাথে সাথেই আমি দেখব আমার টুল বক্স এরিয়া নামের যে অপশনটা ছিল, অর্থাৎ যে বক্সটা ছিল সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। এখানে নতুন কিছু অপশন আমাকে দেখাচ্ছে, যেমন ক্রিয়েট ম্যাটেরিয়াল, তারপরে ক্রিয়েট সেকশন, অ্যাসাইন সেকশন, এরকম আরও কিছু অপশন দেখাচ্ছে। তো এখন আমাকে এই বিমের ম্যাটেরিয়াল প্রপার্টিটা এখানে অ্যাসাইন করা লাগবে। তো বিমটা কংক্রিটের তৈরি ছিল, এবং আমি যদি দেখি আমাকে এখানে বিমের মডুলাস অফ ইলাস্টিসিটিটা দেওয়া ছিল, অর্থাৎ কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া ছিল 21200 MPa, এবং পয়জনস রেশিও দেওয়া ছিল 0.2। ওকে, তো আমি ফার্স্টেই এখানে যে ক্রিয়েট ম্যাটেরিয়াল নামের অপশনটি আছে সেটি ক্লিক করলাম। করলে আমাকে এরকম একটি পপ আপ উইন্ডো দেখাবে। তো ফার্স্টে নাম দেখাচ্ছে, আমি নাম দিই কংক্রিট। আচ্ছা, দেওয়ার পরে এখানে আরও অনেকগুলো অপশন আছে,
জেনারেল, মেকানিক্যাল, থার্মাল। সো আমি যদি জেনারেলে ক্লিক করি, এখানে আরও কিছু অপশন দেখতে পাবো। ডেনসিটি, যদি কংক্রিটের ডেনসিটি জানা থাকে আপনার, তাহলে আপনি এখানে কংক্রিটের ডেনসিটিটাও বসাতে পারবেন। তো আমার এখানে যেহেতু কংক্রিটের ডেনসিটিটা দেওয়া নেই, তাহলে আমি এটা লাগবে না, আমি এই প্রপার্টিটা ডিলিট করে দিতে চাচ্ছি। তো কোনো প্রপার্টি যদি আপনি ডিলিট করতে চান, তাহলে এই ডান দিকের কর্নারে ডিলিট বিহেভিয়ার নামের একটা অপশন আছে, সেটি ক্লিক করলে আপনার সেই ম্যাটেরিয়াল প্রপার্টিটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি মেকানিক্যালে চলে আসি। মেকানিক্যালে ইলাস্টিসিটি আছে, প্লাস্টিসিটি আছে, ড্যামেজ ফর ডাকটাইল মেটালস আছে। তো আমি ইলাস্টিসিটিতে গিয়ে যদি ইলাস্টিক প্রপার্টিটাই সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো ইয়ংস মডুলাস নামের একটি অপশন আছে, সেখানে একটা ভ্যালু বসাতে হবে এবং পয়জনস রেশিও নামের একটা ভ্যালু বসানো লাগবে। তো এই দুটো ভ্যালুই আমাকে দেওয়া আছে। ইয়ংস মডুলাসটাই হচ্ছে আসলে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা। তো আমি এখানে বসিয়ে দিই, আমার ভ্যালুটা ছিল 21,200 MPa। দেখুন, আমি বললাম এখানে কোনো ইউনিট বসাতে পারতেছি না, আমি নিউমেরিক্যাল একটা ভ্যালু বসাচ্ছি। আমি আবারও বলছি, অ্যাবাকাস নির্দিষ্ট কোনো ইউনিট ফলো করে না। আপনি যে ইউনিটেই এখানে ভ্যালুগুলো ইনপুট দিবেন, অ্যাবাকাস সেই ইউনিটেই আপনাকে রেজাল্টটা দেখাবে। তো আমি এখানে লোডের জন্য নিউটন, ডাইমেনশনের জন্য মিলিমিটার, এই দুইটা ইউনিট ব্যবহার করতেছি। তাহলে আমি আমার যত ধরনের রিয়াকশন সেটা নিউটনে পাবো, স্ট্রেসের ভ্যালুটা পাবো এমপি ইউনিটে, নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, এবং ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন সেগুলো মিলিমিটার ইউনিটে পাবো। তো আমি এখানে বসিয়ে দিলাম এবং পয়জনস রেশিওটা ছিল 0.2। আচ্ছা, কংক্রিটের পয়জন রেশিও সাধারণত 0.1 থেকে 0.2 পর্যন্ত হয়ে থাকে, এর মধ্যেই ভ্যারি করে। তো এখানে যেহেতু 0.2টা দেওয়া আছে, আমি 0.2টাই বসালাম, বসিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার কংক্রিট প্রপার্টি বললাম তৈরি হয়ে গেল। আমি যদি দেখতে চাই, তাহলে এখানে ম্যাটেরিয়াল ম্যানেজার নামের একটি অপশন আছে, সেটিতে ক্লিক করলেই দেখতে পাবো যে কংক্রিট নামের প্রপার্টিটা তৈরি হয়ে গেছে। এই প্রপার্টির কোনো ডাটা যদি আপনি কখনো পরিবর্তন করতে চান, তাহলে এই এডিট অপশনটি গেলেই আপনি দেখতে পাবেন যে আপনি যেই যে প্রপার্টিগুলো অ্যাসাইন করেছেন সেই প্রপার্টিগুলি দেখাচ্ছে, আপনি যে কোনো সময় এগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমি ওকে দিয়ে বের হয়ে আসতেছি। আচ্ছা, এখন আমাকে সেকেন্ড অপশনটায় যাওয়া লাগবে, ক্রিয়েট সেকশন। অর্থাৎ আমি এই যে কংক্রিট প্রপার্টিটা তৈরি করলাম, সেই প্রপার্টি দিয়ে আমাকে একটা সেকশন তৈরি করা লাগবে। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আপনাকে একটা সেকশন দেখাবে, যে সেকশন 1। তো আমি এখানে একটু পরিবর্তন করে দিচ্ছি, আমি নাম দিচ্ছি সেকশন কংক্রিট। ওকে, সেকশন কংক্রিট দেওয়ার পরে আমার ক্যাটাগরি সলিড, শেল, বিম, আদার্স ছিল। যেহেতু আমি পূর্বেই আমার বিমটা সলিড শেপে রেখে এসেছি, অর্থাৎ ক্রিয়েট পার্টে বিমটা সলিড দিয়ে এসেছি, তাহলে আমার এখানে বিমটা সলিডই থাকবে আর টাইপ হবে হোমোজেনিয়াস। তো আমি এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে ওরা এখানে আমাকে ম্যাটেরিয়ালের অপশানগুলো দেখাচ্ছে। টাইপ হচ্ছে সলিড, হোমোজিনিয়াস যেটা আমি সিলেক্ট করে আসলাম, আর ম্যাটেরিয়াল কংক্রিট। তো যেহেতু আমি একটা প্রপার্টি মাত্র অ্যাসাইন করেছি, তাহলে আমাকে এখানে একটা প্রপার্টি দেখাবে কংক্রিট, তো এটাই সিলেক্ট থাকবে। প্লেন স্ট্রেস, স্ট্রেন, থিকনেস 1, যেটা যেরকম আছে সেরকমই থাকুক, সমস্যা নেই। ওকে দিয়ে বের হয়ে আসলাম। তাহলে আমার বললাম একটা সেকশন তৈরি হয়ে গেল এই কংক্রিট প্রপার্টিটা দিয়ে। এখন এই সেকশনটা আমি এই বিমের উপর অ্যাপ্লাই করব। তো সেটা করার জন্য আমি যে থার্ড অপশনটি আছে অ্যাসাইন সেকশন, সেটি সিলেক্ট করব। করার পর নিচে আমি দেখব সিলেক্ট দ্য রিজিয়নস টু বি অ্যাসাইন্ড এ সেকশন। এখানে একটা টিক চিহ্ন আছে, ক্রিয়েট সেট 1, আমি টিকটা উঠে দিব, আমি কোনো সেট তৈরি করতে চাচ্ছি না। আচ্ছা, এখন যে সেকশনটা আমি তৈরি করে আসলাম, সেই সেকশনটা আমি এই বিমটা তৈরি করা বিমটার উপরে অ্যাসাইন করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমি আমার বিমের লেফট বাটনটি ক্লিক করে উপরের দিকে ড্রাগ করলেই আমার বিমটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন, লাল কালার দিয়ে বিমটা সিলেক্ট হয়ে গেল। আমি ডান দিয়ে দিব, ডান দিলে আমাকে এখানে আবার একটা পপ আপ উইন্ডো আসবে, যে এখানে দেখাচ্ছে যে আমি এই বিমটা সেকশন কংক্রিট দিয়ে সিলেক্ট করতে চাচ্ছি। যদি আপনার এখানে আরও সেকশন থাকতো, এখানে আরও অপশন দেখাতো। তো যেহেতু আমার এখানে একটাই সেকশন, তাহলে
একটাই এই জন্য দেখাচ্ছে। তো আবার একটু চেক করে নেওয়া যাক যে টাইপ ছিল সলিড হোমোজেনিয়াস আর ম্যাটেরিয়াল ছিল কংক্রিট। তো আমি এখানে ওকে দিলাম। ওকে দিলেই দেখুন আমার বিমের কালারটা সাদা থেকে এরকম একটু সবুজ কালারের হয়ে গেল। এর মানে হচ্ছে আমার বিমটা এখন পুরোপুরি কংক্রিট ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে, অর্থাৎ বিমটা যে কংক্রিটের তৈরি সেটা অ্যাবাকাস বুঝে নিয়েছে। তো এইভাবে আমাদের প্রপার্টি মডিউলের কাজটাও শেষ হয়ে গেল। প্রপার্টি মডিউলে আসলে আমরা যে ফাইনাইট এলিমেন্ট মডেলগুলো তৈরি করব তার যে প্রপার্টিগুলো থাকবে, অর্থাৎ সেটা কি স্টিল দিয়ে তৈরি, কংক্রিট দিয়ে তৈরি, অথবা দুইটা দিয়েই তৈরি, যেটা দিয়েই হোক না কেন সেই প্রপার্টিগুলো ওই জিওমেট্রিক শেপটাতে আমাকে অ্যাসাইন করা লাগবে, সেটা আমাদের একটু মাথায় থাকা লাগবে। আচ্ছা, এরপরে আমি নেক্সট মডিউলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মডিউলে আসার পর আমি দেখলাম আমাদের যে ভিউ পোর্টটা ছিল সেটা বললাম আবার ফাঁকা হয়ে গেল, অর্থাৎ আমার যে বিমটা ছিল সেটা বললাম চলে গেল। তো অ্যাসেম্বলি মডিউলের আসলে কাজটা কি? অ্যাসেম্বলি মডিউলের কাজটা হচ্ছে আমরা পার্ট মডিউলে যতগুলো জিওমেট্রিক শেপ তৈরি করে এসেছিলাম সেই সবগুলো এই অ্যাসেম্বলি মডিউলে এসে জোড়া দেওয়া লাগবে। অর্থাৎ আমার এই বিমটা তো এখন ক্যান্টিলিভার বিম, শুধু কংক্রিট দিয়ে তৈরি, এটার ভিতরে তো কোনো রেইনফোর্সমেন্ট নেই। তো আমি যদি পার্ট মডিউলে আলাদা করে রেইনফোর্সমেন্ট তৈরি করে আসতাম তাহলে আমার এই অ্যাসেম্বলি মডিউলে এসে এই কংক্রিটের বিম এবং স্টিলের রেইনফোর্সমেন্টটাকে একসাথে জোড়া দেওয়া লাগতো। অর্থাৎ রেইনফোর্সমেন্টগুলো কোথায় থাকবে? অবশ্যই বিমের ভিতরে থাকবে। তাহলে এই রেইনফোর্সমেন্টগুলোকে বিমের ভিতরে যে আমি প্লেস করব সেটা এই অ্যাসেম্বলি মডিউল দিয়ে করা লাগবে। তো যেহেতু আমার এখানে রেইনফোর্সমেন্ট নেই, আমার শুধু একটা বিমই আছে, তো আমি এখানে বিমটাই অ্যাসেম্বল করব জাস্ট নিয়ে আসব। তো সেটা কিভাবে করা যায়? তো এখানে আবার আমি যদি টুল বক্স এরিয়া অপশনগুলোর দিকে তাকাই, সবগুলো আবার চেঞ্জ হয়ে গেল অ্যাসেম্বলি মডিউলের জন্য। তো এখানে ক্রিয়েট ইনস্ট্যান্স আছে, রেডিয়াল প্যাটার্ন আছে, তারপরে লিনিয়ার প্যাটার্ন আছে, এগুলো সবগুলোই আমাদের অ্যাসেম্বলের কাজে সাহায্য করার জন্য। তো যেহেতু আমার এখানে আসলে এরকম অ্যাসেম্বল করার মধ্যে কিছু নেই, জাস্ট একটা বিম চলে আসবে এখানে, তো আমি এখানে ক্রিয়েট ইনস্ট্যান্সটা সিলেক্ট করলেই আমার এখানে সেই বিমটা দেখাচ্ছে। তো হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছে যে আমার পার্ট অপশনটা দেখাচ্ছে যে পার্টে কতগুলো আমি পার্ট তৈরি করে এসেছিলাম। তো আমার এখানে শুধু একটা বিমই ছিল, তো এখানে শুধু এই বিমটাই এই জন্য দেখাচ্ছে। আমি এই বিমটাই অ্যাসেম্বল করতে যাচ্ছি, তো জাস্ট ওকে দিয়ে বের হয়ে চলে আসলাম। তো এরই সাথে আমার বিমটাও চলে আসলো ভিউ পোর্টে আবার। এখন এই বিমটার ভিতরেই আমরা যাবতীয় কাজ করব, অর্থাৎ এই বিমটার ভিতরে আমরা লোডগুলো অ্যাসাইন করব, বিমে মেশিং করব এবং ফাইনালি অ্যানালাইসিস করব। আচ্ছা, বিমের ভিতরে নিজস্বভাবে আবার একটা এক্সেস সিস্টেম দেখা যাচ্ছে। এটা অ্যাবাকাসের এক্সেস সিস্টেমের মতোই, অর্থাৎ সেই ডান দিকে এক্স, উপরের দিকে ওয়াই এবং এই দিক বরাবর হচ্ছে জেড এক্সিসটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের 3D ভিউতে যে এক্সেস সিস্টেমটি কাজ করছে সেটি এখানে দেখা যাচ্ছে। তো এই এক্সেস সিস্টেমটি মূলত আমাদের অ্যাসেম্বলে সাহায্য করে, অর্থাৎ আমি যদি এখানে রেইনফোর্সমেন্ট প্লেস করতাম তাহলে এই এক্সেস সিস্টেমটাই আমাদের ব্যবহার করা লাগবে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা যখন রেইনফোর্সমেন্ট কংক্রিট বিম ডিজাইন করব বা অ্যানালাইসিস করব তখন ইনশাল্লাহ আমরা এটা আরও ডিটেলসে দেখতে পাবো। তো আমাদের অ্যাসেম্বলি মডিউলের কাজ আপাতত শেষ, আমরা নেক্সট মডিউলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্টেপ মডিউলে। স্টেপ মডিউলের কাজ হচ্ছে আমরা এখন যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা করতে চাচ্ছি তার প্রসিডিওরটা ঠিক করে দেওয়া। অর্থাৎ আমাদের এই অ্যানালাইসিসটা কি স্ট্যাটিক অ্যানালাইসিস হবে নাকি ডাইনামিক অ্যানালাইসিস হবে সেটা আমরা এই স্টেপ মডিউলে ঠিক করে দিব। তো স্টেপ মডিউলটা সিলেক্ট করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি টুলবক্স এরিয়াতে নতুন, সেটা হচ্ছে ক্রিয়েট স্টেপ, ক্রিয়েট ফিল্ড আউটপুট, ক্রিয়েট হিস্টরি আউটপুট। তো আমি শুরু করব ক্রিয়েট স্টেপ দিয়ে। আচ্ছা, ক্রিয়েট স্টেপ শুরু করার পর আমাকে এখানে নাম দেখাচ্ছে স্টেপ 1। তো এটা নাম স্টেপ 1 ছিল, স্টেপ 1ই থাক। ইনসার্ট নিউ স্টেপ আফটার ইনিশিয়াল, অর্থাৎ অ্যাবাকাসে ইনিশিয়াল নামের অলরেডি একটা স্টেপ আগে থেকেই তৈরি করা ছিল, এটা অ্যাবাকাসে বাই ডিফল্ট থাকবে। আমাদের স্টেপ 1টা হবে এই ইনিশিয়ালের পরের স্টেপ।
আচ্ছা, প্রসিডিওর টাইপ জেনারেল, যেটা জেনারেল ছিল জেনারেলি থাকবে, কোনো সমস্যা নেই। আর নিচে আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি স্ট্যাটিক জেনারেল নামের একটি অপশন সিলেক্ট করা আছে। আচ্ছা, আমি যদি একটু উপরে স্ক্রোল করি তাহলে দেখতে পাবো এখানে ডাইনামিক ইমপ্লিসিট, ডাইনামিক এক্সপ্লিসিট নামেরও আরও দুটি অপশন আছে। অর্থাৎ যদি আমি এই অ্যানালাইসিসটা স্ট্যাটিক না করে ডাইনামিক করতাম তাহলে আমি এই অপশনগুলো সিলেক্ট করতাম। তো যেহেতু আমাদের এটা একটা স্ট্যাটিক অ্যানালাইসিস হবে, তো স্ট্যাটিক জেনারেল ইজ ওকে। আমি এখন কন্টিনিউ দিয়ে বের হয়ে আসলাম। কন্টিনিউ করার পর আমরা নতুন একটি পপ আপ উইন্ডো দেখতে পাবো। তো পপ আপ উইন্ডোর শুরুতেই বেসিক নামের একটি উইন্ডো দেখা যাচ্ছে। তো বেসিকের নিচে হচ্ছে ডেসক্রিপশনের জন্য একটি বক্স দেখা যাচ্ছে। তো এখানে চাইলে আমরা কিছু লিখে রাখতে পারি, সো দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কই থাক। আচ্ছা, টাইম পিরিয়ড। স্ট্যাটিক জেনারেলের জন্য সাধারণত টাইম পিরিয়ডটা 1ই হয়ে থাকে, যেটা বাই ডিফল্ট দেওয়া আছে। যদি আমাদের অ্যানালাইসিসটা ডাইনামিক হতো তাহলে ওই ডাইনামিক লোডিং অনুসারে আমাদের টাইম পিরিয়ডটা ভ্যারি করতো। অর্থাৎ ডাইনামিক লোডিং কথার কথা হতে পারে আর্থকুইকের জন্য, সো তখন দেখা যাচ্ছে ডাইনামিক লোডিংটা আমার 3 থেকে 4 সেকেন্ড ধরে হচ্ছে। তো যত সময় ধরে হবে আমি টাইম পিরিয়ডটা তত বসাবো। অর্থাৎ যদি আমার ডাইনামিক লোডিংটা 4 সেকেন্ড ধরে হয় তাহলে আমি এখানে 4 বসাবো, এভাবে। বাট এখন যেহেতু আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করছি এই জন্য আমাদের টাইম পিরিয়ডটা 1ই থাকবে। ওকে, নিচে একটা অপশন দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার জিওমেট্রি। আমাদের এই যে জিওমেট্রিটা অর্থাৎ যে বিমটা আছে এটা কি এখন নন লিনিয়ার জিওমেট্রি নাকি লিনিয়ার জিওমেট্রি হবে সেটা এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমাদের লোডিংয়ের জন্য যদি ডিসপ্লেসমেন্টটা অনেক হয়ে যায় তখন আমরা এটাকে নন লিনিয়ার জিওমেট্রি দিব। আর যদি ডিসপ্লেসমেন্টটা কম হয় তাহলে এটা হবে লিনিয়ার জিওমেট্রি। তো এখানে আমি যেহেতু বলতে পারছি না আগে থেকে যে ডিসপ্লেসমেন্টটা কেমন হবে, তাহলে আমি এই নন লিনিয়ার জিওমেট্রিটা অন করে দিব ফর আমার সেফটি। কারণ আমি যদি নন লিনিয়ার জিওমেট্রিটা অন করে দিই তাহলে ডিসপ্লেসমেন্টটা বেশি হলেও আমার রেজাল্টটা অ্যাকুরেট আসবে। ওকে, নিচে অটোমেটিক স্টেবিলাইজেশন নন, সো এটা নন যেভাবে আছে সেভাবেই থাক, এটাতে এখন হাত দিচ্ছি না। ইনক্রিমেন্টেশন, এখানে ইনক্রিমেন্টেশন ট্যাবে হচ্ছে টাইপ হচ্ছে অটোমেটিক, সো অটোমেটিক ছিল অটোমেটিকই থাক। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনক্রিমেন্টস, এইখানে দেখা যাচ্ছে 100 একটা ভ্যালু দেওয়া। এই 100 ভ্যালুটার মানে কি? অর্থাৎ আমাদের যে এখন অ্যানালাইসিসটা হবে সেটা 100টা স্টেপে শেষ হবে, এই 100 দিয়ে সেটা বোঝাচ্ছে, অর্থাৎ 100টা ধাপে শেষ হবে। এখন যদি 100টা ধাপের মধ্যে আমাদের অ্যানালাইসিসটা শেষ না হয় তাহলে আমাদের যে অ্যানালাইসিসটা আমরা করব সেই অ্যানালাইসিসটা অটোমেটিক ক্যান্সেল করে দিবে অ্যাবাকাস, কারণ সেটা 100টা স্টেপের মধ্যে শেষ হয়নি। তো এটা বাই ডিফল্ট 100 থাকে। আমি আসলে বলতে পারবো না, বা আমরা যে কোনো অ্যানালাইসিসের জন্য শুরু থেকেই বলা যায় না যে আমাদের একটা অ্যানালাইসিস শেষ করতে কতগুলো স্টেপ লাগে। তো ফর সেফটি পারপাস আমি এটাকে 10,000 করে দিচ্ছি, যাতে হচ্ছে আমাদের 100 ক্রস করে গেল আমাদের অ্যানালাইসিসটা যাতে সেফ থাকে। কারণ 100 যদি ক্রস করে যায় আর আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ইনক্রিমেন্টস 100ই দিয়ে রাখি তাহলে অ্যানালাইসিসটা অটোমেটিক অফ হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য সেফটির জন্য আমি এটা 10,000 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, 10,000 দিলেও অ্যানালাইসিসটা চলবে। এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট সাইজ। সো ইনক্রিমেন্ট সাইজে এটা আসলে আমাদের টাইম রিলেটেড একটা ব্যাপার, মানে ইনক্রিমেন্ট সাইজটা কত সময় থেকে শুরু হবে। তো এখানে 1 আর ইনিশিয়াল 1 ম্যাক্সিমাম 1 দেওয়া আছে। এই 1টা আসলে আমাদের এই টাইম পিরিয়ডের উপরে নির্ভর করে। আমি যদি এখানে 1 দিতাম, 1 দেওয়া আছে দেখি এখানে 1 ইনিশিয়াল 1 ম্যাক্সিমাম 1 দেখাচ্ছে। তো এই ইনিশিয়ালটা সবসময় আমরা শুরু করব ছোট সংখ্যা থেকে, অর্থাৎ 0.01 এরকম একটা ভ্যালু দিয়ে শুরু করব, মানে 1-এর থেকে কম একটা ভ্যালু। তো যত ছোট যাওয়া যায় ততই ভালো। তো এখানে আমি 0.01 দিয়ে শুরু করলাম। এখানে মিনিমাম হচ্ছে 10⁻⁻005, সো এটাই মিনিমাম একটা ভ্যালু। সো এটা যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। বাট আমাদের এখানে মাথায় রাখা লাগবে যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা একটু বাড়িয়ে দিব, আর ইনিশিয়ালটা আমরা এই 1-এর থেকে কম দিব, অর্থাৎ 0.01 দিয়ে শুরু করতে পারি।
তো আমি ওকে দিয়ে বের হয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা একটা সেট তৈরি করব, যেই সেটে আমাদের রিয়াকশনগুলো জমা হবে। আমি যদি একটু প্রশ্নটা আবার চলে যাই, হ্যাঁ, দেখতে পাবো আমার এখানে লোডিং ছিল হচ্ছে 1500 নিউটন। আর যেহেতু ফিক্স সাপোর্ট ছিল, তাহলে অবশ্যই এখানে যে রিয়াকশনটা এফ ওয়াই ডাইরেকশন বরাবর হবে, মানে ওয়াই ডাইরেকশনে, সেটা অবশ্যই 1500 নিউটন হবে। সো এই রিয়াকশনটা আমি অ্যাবাকাসে দেখতে চাচ্ছি যে এই রিয়াকশনটা 1500 আসে কিনা। তো সেটার জন্য আমি এই স্টেপ মডিউলে একটা সেট তৈরি করব যেখানে আমাদের রিয়াকশনটা জমা হবে। আচ্ছা, তো সেট তৈরি করার জন্য আমি উপরে যে মেনু বারটা ছিল সেখানে টুল ছিল, টুল নামের মেনুটা থেকে আমি এখানে দেখতে পাচ্ছি সেট নামের একটি অপশন আছে। তো এখানে ম্যানেজার ক্রিয়েট, আমি হচ্ছে ক্রিয়েট করব একটা সেট, তো ক্রিয়েট দিলাম। এখানে একটা ছোট্ট করে পপ আপ উইন্ডো আসছে, সেট 1। তো এটার একটা নাম দিই আমি, রিয়াকশন। আচ্ছা, টাইপ জিওমেট্রি। সো কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে আমি কোথায়, মানে আমার রিয়াকশনটা কোন সারফেসে হবে। তো আমি এখানে মাউসটা যে কোনো একটা সারফেসে রাখলে আমাকে একটু ইন্ডিকেট করছে আমি কি এই সারফেসটা সিলেক্ট করব নাকি এটা, হলুদ কালারের যে বর্ডারটা দিয়ে দেখা যাচ্ছে। তো আমি এখন যে এক্স ওয়াই প্লেন বরাবর ছিল, অর্থাৎ আমি যদি এই এক্স ওয়াই ভিউটার দিকে তাকাই, তাহলে এই প্লেন যেটা ছিল সেখানে হচ্ছে আমি আমার রিয়াকশনটা স্টোর করতে চাচ্ছি। অর্থাৎ এই দিক বরাবর আমি সাপোর্টটা প্লেস করব, আর এখানে হচ্ছে আমি লোডটা প্লেস করব। তাহলে সাপোর্ট যদি এখানে থাকে, রিয়াকশনটাও এখানে পাবো। তো এই জন্য আমি এই প্লেনটা সিলেক্ট করছি। সিলেক্ট করলেই দেখব যে লাল কালার দিয়ে এই প্লেনটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি ডান দিয়ে দিব। ডান দিলে আমার এখন একটা সেট তৈরি হয়ে গেল রিয়াকশন নামে। আচ্ছা, এখন এই রিয়াকশন নামক সেটটার ভিতরে যে আমাদের রিয়াকশনটা জমা হবে সেটা অ্যাবাকাসকে বুঝিয়ে দেওয়া লাগবে। তো এখানে 3 নাম্বার একটা অপশন ছিল, যেটা হচ্ছে ক্রিয়েট হিস্টোরি আউটপুট। তো আমি যদি এই ক্রিয়েট হিস্টোরি আউটপুট ম্যানেজারে যাই, এখানে ক্লিক করলে অলরেডি দেখব অ্যাবাকাস তার নিজের জন্য একটা হিস্টোরি আউটপুট তৈরি করে রেখেছে। এটা অ্যাবাকাসের বাই ডিফল্ট থাকবে। তো আমি সেটা এডিট করব, এটার ভিতরেই আমি আমার রিয়াকশনটা নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ হিস্টোরি আউটপুটে যাতে আমার রিয়াকশনটা সহ আমি দেখতে পাই, সেটা হচ্ছে কি আমি এখান অ্যাবাকাসে ইনপুট দিব। তো এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পরে প্রথমেই হচ্ছে আমি দেখতে পাবো ডোমেন আছে। তো এখানে হোল মডেল আছে, এখানে আমি ক্লিক করে সেটে চলে যাব। সেটে গেলেই আমি অটোমেটিক যে আমি সেটটা তৈরি করে রেখেছিলাম রিয়াকশন নামে, সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ওকে, ফ্রিকোয়েন্সি ইভরি এন টাইমস, এটা যেমন আছে তেমনই, এনের ভ্যালু 1। ওকে, এখানে এনার্জি নামক একটা বক্সের টিক দেওয়া আছে, এটা আমি আনটিক করে দিব, কারণ আমি এনার্জি দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি হচ্ছে রিয়াকশন। সো রিয়াকশন দেখার জন্য এখানে একটা বক্স দেখা যাচ্ছে, ফোর্স স্ল্যাশ রিয়াকশনস। সো আমি যদি এখানে এই অ্যারোটা ক্লিক করি, তাহলে আরও কিছু অপশন আসবে, যেমন আরএফ, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স অ্যান্ড মুভমেন্ট। অর্থাৎ আমি এখানে ক্লিক করলে রিয়াকশন ফোর্সগুলো দেখতে পাবো, সাথে মুভমেন্টগুলো। তো এইখানে আমি আবার ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে আমাকে 6টা রিয়াকশন দেখাচ্ছে, RF1, RF2, RF3, RM1, RM2, RM3। এই 1, 2, 3গুলো কি সেটা আমরা একটু বুঝি আগে। এই 1, 2, 3গুলো হচ্ছে আমার যে এক্সিস সিস্টেম ছিল সেটা বোঝাচ্ছে। অ্যাবাকাসে 1 মানে হচ্ছে এক্স এক্সিস, 2 মানে হচ্ছে ওয়াই এক্সিস, এবং 3 মানে হচ্ছে জেড এক্সিস। আচ্ছা, তো আমি রিয়াকশনটা দেখব ওয়াই এক্সিস বরাবর। এজন্য আমি এখানে শুধু সিলেক্ট করব RF2, রিয়াকশন ফোর্স RF2, শুধু একটা রিয়াকশন ফোর্সই দেখতে যাচ্ছি। সো এটা ওকে করে দিলাম, টিক করে দিব, টিক করে দিয়ে ওকে দিব, তাহলে আমার কাজটা শেষ। এখন আমি ডিসমিস দিয়ে বের হয়ে চলে আসলাম। তো
আমার স্টেপ মডিউলের কাজটাও শেষ হয়ে গেল। এরপরে আমি চলে যাব ইন্টারেকশন মডিউলে। ইন্টারেকশন মডিউলের সাহায্যে আমরা এই বিমের উপরে যে লোডটা অ্যাসাইন করব সেই লোডিংয়ের প্লেসটা ঠিক করে দিব, অর্থাৎ কোন প্লেসে আমার লোডটা বসবে। তো আমি যদি একটু প্রশ্নটা আবার একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি বিমের বাম পাশে হচ্ছে একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে আর ডান পাশে হচ্ছে পয়েন্ট লোডটা। তাহলে আমার বিমের বাম পাশ হচ্ছে এটা, আমি এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট তৈরি করব আর ডান পাশে এখানে কোনো একটা জায়গায় হচ্ছে আমি পয়েন্ট লোডটা বসাবো। সো পয়েন্ট লোড বসানোর জন্য আমাকে এখানে একটা রেফারেন্স পয়েন্ট তৈরি করা লাগবে। তো রেফারেন্স পয়েন্ট তৈরি করার জন্য আমি এখানে টুল বক্স এরিয়ার নিচের দিকে যদি আসি, তাহলে এখানে একটা অপশন আছে ক্রিয়েট রেফারেন্স পয়েন্ট। সো এটা ক্লিক করলে আমি বিমে কতগুলো ছোট ছোট নোড দেখতে পাবো হলুদ কালার দিয়ে। সো এই নোডগুলো হচ্ছে আমার সাহায্যকারী পয়েন্ট। এই পয়েন্টগুলোতে আমি এই রেফারেন্স পয়েন্টটা অ্যাসাইন করতে পারবো। সো আমি লোডটা বসাতে যাচ্ছি একদম মাঝ বরাবর এই জায়গাটায়। আমি হচ্ছে মাউসের স্ক্রোল বাটনটাকে স্ক্রোল করে জুম ইন করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তো এখানে আমি লোডটা অ্যাসাইন করব, এজন্য রেফারেন্স পয়েন্টটা আমি এখানে বসাচ্ছি। জাস্ট আমি যদি পয়েন্টটা এখানে নিয়ে আসি, মাউসের কার্সরটা দেখতে পাবো হলুদ পয়েন্টটা কমলা কালার পয়েন্টে পরিণত হচ্ছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলে রেফারেন্স পয়েন্টটা এই পয়েন্টে অ্যাসাইন হয়ে গেল। সো এই রেফারেন্স পয়েন্টেই হচ্ছে আমি লোডটা অ্যাসাইন করব। আমি জুম ইন করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাকে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এই রেফারেন্স পয়েন্টটা যে আমার বিমেরই একটা অংশ বা বিমেরই যে একটা বিন্দু, সেটা বোঝানো লাগবে অ্যাবাকাসকে। তো সেটা বোঝানোর জন্য আমাকে একটা কনস্ট্যান্ট তৈরি করা লাগবে। তার আগে আমি এই রেফারেন্স পয়েন্ট অপশনটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাকে এই রেফারেন্স পয়েন্টটা যে বিমেরই একটা অংশ, সেটা আমাকে একটা কনস্ট্যান্ট তৈরি করে বুঝিয়ে দেওয়া লাগবে অ্যাবাকাসকে। সো এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট ইন্টারেকশন, তারপর হচ্ছে ক্রিয়েট ইন্টারেকশন প্রপার্টি, ক্রিয়েট কনস্ট্যান্ট। তো আমি এই ক্রিয়েট কনস্ট্যান্ট এই অপশনটা সিলেক্ট করব। তো এখানে আরও অপশন দেখা যাচ্ছে, যেমন টাই, রিজিড বডি, ডিসপ্লে বডি, কাপলিং। আমি এই রেফারেন্স পয়েন্টটা যে বিমের একটা অংশ সেটা বোঝানোর জন্য এই কাপলিং কনস্ট্যান্টটা ব্যবহার করব। এটা দিয়ে সাধারণত রেফারেন্স পয়েন্টগুলোকে যে কোনো একটা অবজেক্টের যে অংশ সেটা বোঝানো হয়ে থাকে। তা আমি এটা সিলেক্ট করলে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে নিচে একটা লেখা দেখা যাচ্ছে, সিলেক্ট দ্য কনস্ট্রেন্ট কন্ট্রোল পয়েন্টস। অর্থাৎ আমি যে রেফারেন্স পয়েন্টটি বানিয়েছিলাম সেটি এখন আমাকে সিলেক্ট করা লাগবে। তা আমি রেফারেন্স পয়েন্টটি সিলেক্ট করে দিলাম। দেখা যাচ্ছে লাল কালার হয়ে গেছে, অর্থাৎ রেফারেন্স পয়েন্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডান দিব। এখন ডান দেওয়ার পরে আমাকে নতুন একটি অপশন দেখাচ্ছে, সেটি হচ্ছে সিলেক্ট দ্য কনস্ট্রেন্ট রিজিয়ন টাইপ, সারফেস নোট রিজিয়ন। তা আমি এখানে সারফেস দিব। সারফেস দেওয়ার পরে আমার এই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এই বিমেরই একটা অংশ, অর্থাৎ বিমের যে সারফেসগুলো আছে 6টা সারফেস, অর্থাৎ 1 2 3 4 5টা অ্যাকচুয়ালি এখানে সাপোর্ট হবে। সো এটা আমি আর সিলেক্ট করব না, অর্থাৎ এই 5টা সারফেস আমাকে সিলেক্ট করা লাগবে। তো আমি যদি আমার মাউসের লেফট বাটনটা ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখব অলরেডি আমার 4টা সারফেস সিলেক্ট হয়ে গেছে। আমি একটু রোটেট করে দেখাচ্ছি আপনাদের যে 4টা সারফেস সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এইখানের এই সারফেসটি সিলেক্ট হয়নি। এটাকেও এখন আমাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। তো সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার কিবোর্ডে শিফট চেপে ধরে রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করলেও এই সারফেসটি সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ রেফারেন্স পয়েন্টটি যে সারফেস বরাবর ছিল সেই সারফেসটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি এখন আবার আমার আইসো ভিউতে চলে আসি। অর্থাৎ এই সারফেসটা আমি ফাঁকা রেখেছি কারণ এখানে হচ্ছে আমি সাপোর্টটা বসাবো, আর বাকি যে 5টা সারফেস ছিল সেটা হচ্ছে এই রেফারেন্স পয়েন্টেরই একটা পার্ট, সেটা আমি বুঝিয়ে দিলাম। এখন আমি ডান দিব। ডান দেওয়ার পরে নতুন একটা পপ আপ উইন্ডো আসবে,
তো এখানে আমাকে কাপলিং টাইপ সেটা সিলেক্ট করে দেওয়া লাগবে। তো এখানে আমাদের কাইনেমেটিক, কন্টিনিউম ডিস্ট্রিবিউটিং, স্ট্রাকচারাল ডিস্ট্রিবিউটিং। তো আমি এটা সিলেক্ট করব, স্ট্রাকচারাল যেহেতু আমাদেরটা। আচ্ছা, এটা সিলেক্ট করার পর অটোমেটিক যে আমাদের 6টা ডিগ্রিস অফ ফ্রিডম ছিল তার মধ্যে 3টা অফ হয়ে গেল, আর এখানে 3টা টিক দেওয়া আছে। সো যেরকম আছে সেরকমই থাক, সমস্যা নেই, আমি ওকে দিব। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইগুলা দিয়ে বোঝাচ্ছে আসলে এই যেরকম হলুদ হলুদ লাইন দিয়ে বোঝাচ্ছে এই রিজিড বডিটা এখন এই 5টা সারফেসের সাথে কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে লোড দিলে এই লোডের ইম্প্যাক্টটা এই পুরো 5টা সারফেসের উপরেই পড়বে। এটাই ছিল আমাদের ইন্টারেকশন মডিউলের কাজ। আমরা নেক্সট মডিউলে চলে যাই, সেটা হচ্ছে লোড। আমরা লোডিং মডিউলে চলে আসলাম। লোডিং মডিউলে আমরা একই সাথে এই বিমের উপরে লোড এবং তার বাউন্ডারি কন্ডিশনটা অ্যাসাইন করব। অর্থাৎ এখানে সাপোর্টটা প্লেস করব, তার সাথে লোডটাও অ্যাসাইন করব। সো আমার বাম পাশে সাপোর্ট ছিল, এই সারফেসটায় আমি সাপোর্টটা বসাবো, আর এই রেফারেন্স পয়েন্টটার ভিতরে আমি লোডটা অ্যাসাইন করব। তো শুরুতে আমি সাপোর্টটা তৈরি করতে চাচ্ছি। তো সাপোর্ট তৈরি করার জন্য আমি এখানে টুল বক্স অপশনে নতুন কিছু অপশন দেখতে পাচ্ছি। তার এখানে আছে যেমন ক্রিয়েট লোড, যেটা দিয়ে আমরা লোডটা তৈরি করব। তারপর হচ্ছে ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশন। তো শুরুতে আমি হচ্ছে সাপোর্টটা তৈরি করতে চাচ্ছি। তো সাপোর্ট তৈরি করার জন্য ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশন সেই অপশনটি সিলেক্ট করলাম। আচ্ছা, করার পরে আমাকে এখানে BC1 দেখাচ্ছে, অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন 1। যদি আমার একাধিক সাপোর্ট থাকতো তাহলে একাধিকবার হচ্ছে আমাকে বাউন্ডারি কন্ডিশন তৈরি করা লাগতো। যেহেতু আমার এখানে একটাই ফিক্স সাপোর্ট আছে তাহলে একটাতেই হবে। আচ্ছা, স্টেপ এখানে 1 দেওয়া আছে। তো আমি এটা স্টেপ 1 থেকে ইনিশিয়ালে চলে যাব। ইনিশিয়াল কোনটা ছিল? অ্যাবাকাস নিজের জন্য যেটা তৈরি করে রেখেছিল, অর্থাৎ বাই ডিফল্ট। ইনিশিয়াল অবস্থায় আমাদের এই বিমে সাপোর্টটা ছিল, আমরা ধরে নিব, অর্থাৎ লোডিংয়ের পূর্বেই আমার বিমে সাপোর্টটা দেওয়া ছিল, সেটা আমরা ধরে নিচ্ছি। এই জন্য আমি এখানে ইনিশিয়াল সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর আমি সিলেক্ট করব ডিসপ্লেসমেন্ট রোটেশন। এটা সিলেক্ট করে কন্টিনিউ করলাম। হ্যাঁ, কন্টিনিউ করার পরে আমি কোন সারফেসটায় এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা আমাকে এখন ইন্ডিকেট করতে বলছে যে সিলেক্ট রিজিয়নস ফর বাউন্ডারি কন্ডিশন। তো আমি এই সারফেসটা সিলেক্ট করব। মাউস কার্সারটা মাঝামাঝি নিলেই হলুদ বর্ডার দিয়ে সারফেসটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করলে লাল কালার দিয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি ডান দিলাম। আচ্ছা, ডান দেওয়ার পরে আমাকে এখানে আমাদের যে 6টা ডিগ্রিস অফ ফ্রিডম সেটা দেখিয়ে দিচ্ছে। 1 দিয়ে হচ্ছে, মানে ইউ দিয়ে আসলে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টটা বোঝাচ্ছে যে এক্স বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হবে কিনা, ওয়াই বরাবর হবে কিনা, জেড বরাবর হবে কিনা। কারণ 1 দিয়ে এক্স, 2 দিয়ে ওয়াই, 3 দিয়ে জেড, এটা বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে আবার রোটেশন, অর্থাৎ এক্স বরাবর কোনো রোটেশন হবে কিনা, ওয়াই এক্সিস বরাবর কোনো রোটেশন হবে কিনা, জেড এক্সিস বরাবর কোনো রোটেশন হবে কিনা সেটি বোঝাচ্ছে। তো যেহেতু আমার এখানে একটা ফিক্স সাপোর্ট, আমার সব কিছুই ফিক্স থাকবে, এই জন্য আমরা এই সবগুলো বক্স টিক দিয়ে দিব। যদি আমার এখানে হিঞ্জ থাকতো, কথার কথা হিঞ্জ সাপোর্ট এক্স ও ওয়াই এক্সিস বরাবর ফিক্সড থাকে, তো তখন শুধু টিক হতো এক্স আর ওয়াই, আমি আনটিক করে দিচ্ছি সবগুলো দেখানোর জন্য। তখন টিক হতো শুধু U1 U2, এবং আমাদের রোটেশনটা অফ থাকে UR3 ডাইরেকশনে। সো আমি তখন এইটা টিক করে দিতাম হিঞ্জ সাপোর্টের জন্য, আর রোলারের জন্য শুধু Y2 টিক দিতাম আর UR3 টিক দিতাম। তো যেহেতু ফিক্স সাপোর্ট, আমি 6টাই এখন টিক দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিব। আমার এখানে বাউন্ডারি কন্ডিশনটা তৈরি হয়ে গেল, অর্থাৎ এই সারফেস এখন পুরোটাই ফিক্স সাপোর্ট হিসাবে কাজ করবে। আচ্ছা, আমাদের বাউন্ডারি কন্ডিশনটা তৈরি হয়ে গেল, এখন আমরা লোডটা অ্যাসাইন করব। তো লোডটা হচ্ছে এই রেফারেন্স পয়েন্টে আসবে। তো আমি উপরের অপশনটা যাচ্ছি যে ক্রিয়েট লোড, সেটা সিলেক্ট করলে স্টেপ ইনিশিয়াল দেখাচ্ছে। ইনিশিয়াল অবস্থায় বিমের উপর কোনো লোড থাকবে না, এজন্য কোনো অপশনই দেখাচ্ছে না। আমি যদি এটা স্টেপ 1 করে দিই তাহলে আমাদের লোডিংয়ের অপশনগুলো চলে আসবে।
আচ্ছা, তো শুরুতেই দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড ফোর্স, আমরা এটাই ইউজ করব। এছাড়া বিভিন্ন লোডিং কন্ডিশন আছে, যেমন মুভমেন্ট, প্রেশার, শেল এজ লোড, পাইপ প্রেশার, গ্র্যাভিটি, বোল্ট লোড, এরকম অনেক ধরনের লোডিং কন্ডিশন আছে। সো আমাদের যেহেতু কনসেন্ট্রেটেড ফোর্স, তো আমরা এটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এই রেফারেন্স পয়েন্টটা অর্থাৎ লোডিং পয়েন্টটা এখন আমাকে দেখাচ্ছে কোন পয়েন্টে আমি লোডটা অ্যাসাইন করতে যাচ্ছি। তো এই রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করে দিব, দিয়ে ডান দিয়ে দিব। দেওয়ার পরে এখানে নতুন করে একটা পপ আপ উইন্ডো আসবে, CF1, CF2, CF3 ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম যা থাকবে তাই থাকুক। আচ্ছা, এখন লোডটা হবে ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, তাহলে আমাকে এখানে চুজ করা লাগবে CF2, কারণ 2 দিয়ে ওয়াই এক্সিস বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স 2, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর। সো এখানে আমি ক্লিক করলে আমি লোডিংটা বসাবো। লোডটা ছিল 1500 নিউটন, তো আমি এখানে -1500 দিচ্ছি। কেন -1500 দিচ্ছি? কারণ পজিটিভের জন্য হচ্ছে গিয়ে ওয়াই এক্সিসের উপরের দিকে হচ্ছে পজিটিভ, কিন্তু আমার লোডটা কাজ করছে নিচের দিকে, এজন্য আমি এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে লোডটা কাজ করবে এখন ওয়াই এক্সিসের নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে। আচ্ছা, অ্যামপ্লিটিউড র্যাম যেটা আছে সেটাই থাকবে। আমি এখন ওকে দিব। এখানে সব কাজ শেষ। দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার লোডটা চলে এসেছে। আমি একটু জুম ইন করি, তো দেখা যাচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে হলুদ কালারের, মানে হচ্ছে লোডটা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ আমাদের ডাইরেকশনটা ঠিক আছে। জুম আউট করে নিচ্ছি। ওকে, তো আমাদের এরই সাথে লোড মডিউলের কাজটাও শেষ হয়ে গেল। লোড মডিউলে শুধু মানে আমরা সচরাচর কী করে থাকি, বাউন্ডারি কন্ডিশনটা তৈরি করে থাকি এবং যত ধরনের লোড অ্যাসাইন করা দরকার এই লোডগুলো আমরা অ্যাসাইন করে থাকি। আচ্ছা, আমি এর পরের স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে লোড ওই যে 1500 নিউটন ছিল, আমি বললাম জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটাই বসিয়েছি, কারণ আমি আগেও বলে এসেছি যে আমি এখানে ডাইমেনশনগুলো মিলিমিটার এবং লোডটা নিউটনে বসাচ্ছি, সো এই জন্য 1500 দিয়েছি। তো আমি এখন নেক্সট মডিউলে চলে যাব, যেটা হচ্ছে মেশ। আমরা মেশ মডিউলে চলে আসলাম। মেশ মডিউলে আমরা এই বিমটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে ভাগ করে ফেলব। কেন আমরা এই কাজটা করব? কারণ অ্যাবাকাস এই ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট যেটা আমরা ভাগ করছি, এই এলিমেন্টগুলোকে অ্যানালাইসিস করে আমাদের একটা কম্বাইন্ড রেজাল্ট প্রোভাইড করবে। তো এলিমেন্ট সাইজগুলো যত ছোট হবে আমাদের অ্যানালাইসিসটা তত অ্যাকুরেট হবে, আমরা রেজাল্টটাও তত অ্যাকুরেট পাবো। তো এখানে মেশ করার জন্য প্রথমে আমাকে এই বিমটা সিলেক্ট করা লাগবে। তো আমি যদি কন্ট্যাক্ট যে বক্সটা ছিল সেখানে পার্ট অপশনটা সিলেক্ট করি, আমার বিমটা চলে আসবে গ্রিন কালার দিয়ে, অর্থাৎ এই বিমটা এখন মেশ করার জন্য তৈরি। আচ্ছা, এখন টুল এরিয়া বক্সে আমি যদি তাকাই তাহলে নতুন কিছু অপশন দেখতে পাবো, যেমন সিট পার্ট, মেশ পার্ট। আমি এখানে সিট পার্ট দিয়ে শুরু করব। তো এখানে অ্যাপ্রক্সিমেট গ্লোবাল সাইজ 4 দেওয়া আছে অলরেডি। এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমার এই বিমটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো আসলে স্কোয়ারের মতো দেখতে হবে। এই স্কোয়ারের ডাইমেনশনটা হচ্ছে 4 হবে। তো এখানে যত বড় দিব এলিমেন্ট সাইজগুলো তত বড় হবে এবং মেশটা দেখতে তত বড় লাগবে। ছোট দিলে মেশটা ছোট হবে, যা এখানে যেমন ঘন ঘন দেখা যাচ্ছে সেরকম। তো আমি ফার্স্টে 4 দিয়ে শুরু করছি। তো 4 দিয়ে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমার এই বিমটা এখন ভাগ হয়ে গেছে, বাট মেশ হয়নি। মেশ করার জন্য আমাকে এখানে মেশ পার্ট এই অপশনটা সিলেক্ট করা লাগবে। করলে নিচে আমাকে এখানে একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে যে ওকে টু মেশ দ্য পার্ট। আমি এটা ইয়েস করে দিব। করলে আমার বিমটা এখন মেশ হয়ে গেল। আমি যদি একটু জুম ইন করি, দেখা যাচ্ছে এই মেশটা অসংখ্য ছোট ছোট স্কোয়ার দিয়ে
ভাগ হয়ে গেছে। এই স্কোয়ার হচ্ছে এই স্কোয়ারগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট। আমি যদি মেসেজ অপশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমার এই বিমটা টোটাল কতগুলো এলিমেন্ট হয়েছে, 4,68,750টা এলিমেন্টে ভাগ হয়ে গেছে। আমি একটু প্রশ্নে ফেরত আসি। দেখা যাচ্ছে এখানে মেশ করার জন্য একটা সূত্র ছিল। আমি যদি টোটাল বিমের সাইজটাকে মেশ সাইজ দিয়ে ভাগ দিই তাহলে টোটাল এলিমেন্ট কত আসবে সেটা পাওয়া যাবে। তো আমার বিমের সাইজটা ছিল 100x200x1,500। বিমের ক্রস সেকশন ইন্টু লেন্থ করলে আমি ভলিউমটা পেয়ে যাব বিমে। আর আমি যে মেশ করতে যাচ্ছি স্কোয়ার করে, তার প্রত্যেকটার সাইজ ছিল 4 করে, সো 4³ হবে। সো আমি এটা দিয়ে ভাগ করলে আমি এখানে এলিমেন্ট সংখ্যা পাবো 4,68,750টা এলিমেন্ট। অর্থাৎ এই এলিমেন্টের সাথে আমার হ্যান্ড ক্যালকুলেশন ওকে, অর্থাৎ মেশ ঠিক আছে। আমি আবারও বলছি, এখানে যে স্কোয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে এক একটা এলিমেন্ট। আমি যদি আরেকটু জুম করে এই স্কোয়ারগুলোর পয়েন্টগুলোর দিকে তাকাই, অর্থাৎ ক্রস পয়েন্টগুলোর দিকে তাকাই বা সিলেক্ট করতে চাই, তাহলে যে ইয়েলো ডটগুলো দেখা যাচ্ছে এইগুলাকে বলা হয় এক একটি নোড। ওকে, আমার মেশটা হয়ে গেল। আচ্ছা, আমরা এই প্রবলেমটার জন্য এত ছোট মেশ করব না, আমরা মেশটা শুরু করব 30 দিয়ে। কারণ যত মেশটা ঘন হবে অ্যানালাইসিসের টাইম তত বেশি লাগবে। তো আমরা এখন মেশটা চেঞ্জ করে 30 করে নিচ্ছি। ডিলেট একটা ওয়ার্নিং দিচ্ছে আমি আগের মেশটা ডিলিট করতে চাচ্ছি কিনা। তো ওকে, ডিলেট। এখন আবার মেশ করে ফেলবো। দেখা যাচ্ছে এখন মেশটা অনেকটা পাতলা হয়ে গেল, আগে ঘন মেশ ছিল। সো এখন এলিমেন্ট হচ্ছে মাত্র 1050টা। তো সমস্যা নেই, আমরা এটা জাস্ট তো দেখানোর জন্য আমাদের অ্যানালাইসিসের উপর বেস করে আমরা আসলে মেশটা করে থাকি। যত নিখুঁত অ্যানালাইসিস আমাদের দরকার আমরা মেশটাও তত ঘন করে থাকি, অর্থাৎ ডেনসিটিটা তত বেশি হবে। তো এই ছিল মেশিংয়ের কথাবার্তা। মেশিং মডিউল এখানেই শেষ। এখন আমরা নেক্সট মডিউলে চলে যাব, সেটা হচ্ছে অপটিমাইজেশন। আচ্ছা, অপটিমাইজেশনে যদি আমাদের এই মডেলটা মানে জিওমেট্রিক মডেল যেটা ছিল সেটা যদি অনেক জটিল হতো তাহলে এখানে আমরা কিছু অপটিমাইজ করতাম, অর্থাৎ এটা আমার রেজাল্টের জন্য অ্যানালাইসিস করতে অনেক টাইম লাগতো, তখন হচ্ছে আমরা কিছু অপটিমাইজ করতাম। বাট আমাদের এই মডেলটা একদমই ইজি একটা মডেল, অ্যাবাকাসের খুব একটা টাইম লাগবে না এটা সলভ করতে। সো এখানে অপটিমাইজেশনের কোনো কিছু আমরা করব না, অপটিমাইজেশন যেমন আছে বাই ডিফল্ট তেমনই থাকবে। আমরা এখন সরাসরি জব মডিউলে চলে যাব। আমরা জব মডিউলে চলে আসলাম। তো জব মডিউলে আমাদের আসলে জাস্ট এখন অ্যানালাইসিসটা শুরু করব, সেটাই হচ্ছে জব মডিউলের কাজ। আমাদের সমস্ত কাজ আগেই শেষ হয়ে গেছে সমস্ত মডিউলগুলোতে। এখন আমাদের একটা নতুন জব তৈরি করা লাগবে। এই জবের মাধ্যমে আসলে আমরা যত কাজ আগে করে এসেছি সেগুলোকে একটা কম্বাইন্ড প্যাকেজ আকারে একটা জবে কনভার্ট করব এবং ওই জবটাকে আমরা অ্যানালাইসিস করব। তো এখানে অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট জব। আমি একটা নতুন জব তৈরি করতে যাচ্ছি, সো সেটা সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। সো আমার এখানে জব 1 ছিল, সো জব 1ই থাক, কন্টিনিউ দিলাম। এখানে সাবমিশন ফুল সাবমিশন যা আছে তাই থাকুক। মেমোরি আছে, জেনারেল হচ্ছে কোনো প্রিন্ট করতে চাইলে আপনি এখানে টিক দিলে সেটা প্রিন্ট হবে অটোমেটিক। আচ্ছা, এখানে হচ্ছে মেমোরি, আপনি আপনার র্যামের কত পার্সেন্ট ইউজ করতে চাচ্ছেন অ্যানালাইসিসের জন্য সেগুলো। প্যারালাইজেশন নামে একটা অপশন আছে, আপনি আপনার প্রসেসরের কতগুলো কোর ইউজ করতে যাচ্ছেন। তো আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, আর জিপিইউ এক্সিলারেশন 1 ওকে থাকুক। আর এখানে যা আছে তাই, কোনো চেঞ্জ নেই, ওকে দিলাম। তো আমার জবটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি জব ম্যানেজারে যাই তাহলে দেখবো আমার জবটা তৈরি হয়ে গেছে, ফুল অ্যানালাইসিস টাইপ বাট স্ট্যাটাস নন, কারণ আমি এখানে কিছু করিনি। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন রাইট ইনপুট, ডাটা চেক, সাবমিট, মনিটর রেজাল্ট। তো ডাটা চেক করা যায়
বাট সাবমিট যদি আমি করে ফেলি, অ্যাবাকাস অলরেডি একবার আগে ডাটা চেক করে নিবে। সো এখানে দ্বিতীয়বার মানে ডাটা চেক করে আবার সাবমিট করার কোনো দরকার নেই। একবারে সাবমিট দিলে অ্যাবাকাস একবার নিজে ডাটাটা চেক করবে, তারপরে ও অ্যানালাইসিসটা শুরু করবে। তো ডাটা চেক আসলে দরকার নেই, আমরা ডাইরেক্ট সাবমিট করব। তার আগে আমরা এই ফাইলটা সেভ করব, অর্থাৎ আমরা যে মডেলটা তৈরি করলাম সেই মডেলটা সেভ করব। তো আমি ফাইলে যাচ্ছি, সেভ অ্যাজ। তো এখানে নাম ছিল অলরেডি একটা, সো আমি নতুন একটা নাম দিচ্ছি, mp2 দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমি মনিটরে ক্লিক করব, একটা নতুন পপ আপ উইন্ডো আসবে। এখানে আমার সমস্ত অ্যানালাইসিস প্রসেসগুলো দেখাবে। এখানে লগ ফাইল, ইরর, ওয়ার্নিং দেখাচ্ছে। তো ওয়ার্নিং যাই দেখা কোনো সমস্যা নেই, আমার এখানে ইরর না আসলেই হবে। ইরর আসা মানে হচ্ছে আমার অ্যানালাইসিসটা বন্ধ হয়ে যাবে। সো আমার ইরর না আসলেই হবে। আর লগ ফাইলে হচ্ছে আমি কবে সাবমিট করেছি, কি সাবমিট করেছি, ওরা ডাটাগুলো চেক করেছে সেটা। আচ্ছা, তো আমার ফাইলটা অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে, দেখতে পাচ্ছি মাত্র 11টা স্টেপ এই শেষ হয়ে গেল পুরা অ্যানালাইসিসটা। আর এখানে আমরা যে ইনিশিয়াল টাইমটা 0.01 দিয়ে মানে দিয়েছিলাম, সেখান থেকেই শুরু হয়েছে এবং টোটাল 1 সেকেন্ড পর্যন্ত রান করেছে। তো এখানে যখন আপনার অ্যানালাইসিসটা শেষ হয়ে যাবে, এখানে নিচে অলরেডি দেখাবে যে কমপ্লিটেড, অ্যাবাকাস স্ট্যান্ডার্ড কমপ্লিটেড টাইমটাও দেখাবে। আচ্ছা, আমি ডিসমিস দিয়ে দিচ্ছি। এখন আমি রেজাল্ট দেখব। তো রেজাল্টের জন্য রেজাল্ট ক্লিক করলাম, এই যে এখন আমার রেজাল্টটা চলে আসলো। আমরা এর পরের স্টেপ অর্থাৎ রেজাল্টে যখন আমি ক্লিক করব, এর পরের মডিউল অর্থাৎ জবের যে পরের মডিউল ভিজুয়ালাইজেশন, সেটাতে চলে আসলাম, অটোমেটিক চলে আসবে রেজাল্টে ক্লিক করলে। তো এই হচ্ছে আমার অ্যানালাইসিস করা বিমটা। এখন আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি। আমরা এখন এখান থেকে অনেক কিছু দেখতে পারবো। সো এইখানে রেজাল্ট দেখার জন্য অনেকগুলো অপশন আছে। সো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে লেখা, কোনটা কি সেটা বোঝার জন্য এখানে টুল বক্সে ফিল্ড ডায়ালগ, ফিল্ড আউটপুট ডায়ালগ নামের একটি অপশন আছে, সেটি ক্লিক করলে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারবো। যেমন এসি ইল, এটা দিয়ে অ্যাক্টিভ ইল ফ্ল্যাগ অ্যাট ইন্টিগ্রেশন পয়েন্ট, সিএফ দিয়ে পয়েন্ট লোড অ্যাট নোটস, সিএম দিয়ে পয়েন্ট মুভমেন্টস অ্যাট নোটস। এরপরে হচ্ছে এখানে আরও অপশন আছে, যেমন আরএফ দিয়ে রিয়াকশন ফোর্স অ্যাট নোটস, অর্থাৎ যে নোটগুলো তৈরি হয়েছে সেই নোটগুলোতে আমি রিয়াকশনও দেখতে পাবো, তারপর রিয়াকশন মুভমেন্ট দেখতে পাবো। এরপরে ডিসপ্লেসমেন্ট অ্যাট নোটস, অর্থাৎ আমার বিমের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে সেটাও আমি দেখতে পাবো এখান থেকে। তো আমি এটা অফ করে দিচ্ছি। তো শুরুতে আমি দেখতে চাচ্ছি আমার এই অ্যানালাইসিস করাটা ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আমার রেজাল্টটা কি অ্যাকুরেট আসছে কিনা। তো সেটা চেক করার জন্য আমি ডিসপ্লেসমেন্টে চলে যাই। ডিসপ্লেসমেন্টের জন্য আমি এখানে যে ইউ অপশনটি আছে সেটি সিলেক্ট করব প্রাইমারির আন্ডারে। তো এখানে আমাকে কিছু ভ্যালু দেখাচ্ছে ডিসপ্লেসমেন্টের। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু দেখাবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে মিনিমাম ভ্যালুগুলো দেখাবে। তো এই লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে দিচ্ছি। সেটা বড় করার জন্য আপনারা ভিউ পয়েন্টে যাবেন, তারপরে ভিউ অ্যানোটেশন অপশন, তারপর লেজেন্ডস, এখান থেকে সায়েন্টিফিক থেকে আমি ফিক্সড করে দিব, আর সেট ফন্টস, ফন্টটা 12 করে অ্যাপ্লাই দিব। ওকে ওকে। সো দেখা যাচ্ছে আমার এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে সর্বোচ্চ 1.122। এখন এখানে তো কোনো ইউনিট নেই, তাহলে কোন ইউনিটে আসলো? এটা আসলো হচ্ছে মিলিমিটার ইউনিটে, কারণ আমার সব ডাইমেনশনগুলো যেহেতু মিলিমিটার ইউনিটে বসানো, তাহলে অবভিয়াসলি এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটাও মিলিমিটার ইউনিটে এসেছে। এখন ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়?
ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে এখানে কালার কোড দিয়ে বোঝাচ্ছে যে রেড যেখানে সেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা ডান পাশে হয়েছে এবং সেটাই হওয়ার কথা, কারণ এখানে আমাদের লোডটা প্লেস করা ছিল, এখানে সাপোর্ট ছিল, সাপোর্টের এখানে কখনো একটু ফার্স্টের অংশটুকু ডিসপ্লেসমেন্ট হবেই না ফিক্স সাপোর্টের জন্য। এরপরে ডিসপ্লেসমেন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ইন্ডে গিয়ে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এখান থেকে তো ম্যাক্সিমাম ভ্যালুটা দেখা যাচ্ছে। আপনি যদি শুধু U2 ডাইরেকশনে অর্থাৎ ডিসপ্লেসমেন্টটা ওয়াই ডাইরেকশন বরাবর দেখতে চাই আমি, তাহলে আমি এখান থেকে ইউ এর পাশে আর একটা অপশন আছে ম্যাগনিটিউড, এইখানে সিলেক্ট করলে আরও কিছু অপশন দেখাবে U1, U2, U3, অর্থাৎ আমি কোন ডাইরেকশনে ডিসপ্লেসমেন্টটা দেখতে চাচ্ছি। সো U1 ছিল হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যদি ডিসপ্লেসমেন্ট দেখতে চাই তাহলে U1 আমি প্রেস করব। U2 হচ্ছে ওয়াই ডাইরেকশনের জন্য, U3 হচ্ছে জেড ডাইরেকশনের জন্য। তাহলে আমি এখন ওয়াই ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্টটা দেখতে চাচ্ছি, তাহলে আমি U2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কালার কোডটা চেঞ্জ হয়ে গেল দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে দেখা যাচ্ছে নীল কালার যেখানে সেখানে হচ্ছে এই যে লোডটা যেখানে ছিল সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এবং -1.118। তো এখানে মাইনাস কেন? মাইনাস হচ্ছে কারণ পজিটিভ হচ্ছে এক্স এক্সিসের উপরের দিকে যদি আমি উঠি তাহলে হচ্ছে পজিটিভ, আর নিচে হচ্ছে নেগেটিভ। যেহেতু আমার এটা নিচের দিকে নেমে যাচ্ছে লোডের কারণে ডিসপ্লেসমেন্টটা, এই জন্য এখানে নেগেটিভ সাইন দেখাচ্ছে। আর ভ্যালুটা হচ্ছে 1.118 মিলিমিটার। আচ্ছা, এখন এই ভ্যালুটা সঠিক কিনা সেটা আমরা একটু চেক করব। তো সেটা চেক করার জন্য আমি আবার প্রশ্নে চলে যাই। তো দেখা যাচ্ছে ফিক্স সাপোর্টের জন্য আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের যে সূত্র সেটা হচ্ছে PL³ ডিভাইডেড বাই 3EI। তো এখানে P হচ্ছে আমার সেই পয়েন্ট লোড, L হচ্ছে আমার স্প্যান লেন্থ অর্থাৎ বিমের লেন্থ, 3E তো হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এই বিমটার জন্য। সো এই বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া অলরেডি আমি বের করে রেখেছিলাম BH³/12। সো এই ভ্যালুটা আসে। সো সমস্ত ভ্যালুগুলো এখন আমি জানি। আমি যদি এখানে প্লেস করি আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে 1.19 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমি আবার অ্যাবাকাসে চলে যাই। তো অ্যাবাকাসে দেখতে পাচ্ছি ভ্যালুটা 1.118, অর্থাৎ 19 না, একটু কম। সো এই কম ভ্যালুটা কেন দেখাচ্ছে? ভ্যালুটা দেখাচ্ছে আমাদের মেশিংয়ের জন্য। আমাদের যদি মেশ আমি আরও বড় করে দিই তাহলে মনে রাখা লাগবে মেশ যত বড় হবে রেজাল্ট তত বৃদ্ধি পাবে, আর মেশ যত কম হবে রেজাল্টটা তত কমে যাবে। তো আমি যদি এখানে মেশটা আর একটু বড় করে দিতাম তাহলেই এই ভ্যালুটা 1.19-এর কাছাকাছি চলে আসতো। তা আমি এটা আপনাদের একটু দেখাতে যাচ্ছি। আমি আবার মেশে যাচ্ছি, মেশে গিয়ে এটাকে আমি একটু বাড়িয়ে 44 করে দিলাম। ডিলেট, ওকে ওকে, মেশ দ্য পার্ট, ওকে। সো মেশটা আর একটু বড় হয়ে গেল। আবার জবে আসা লাগবে, আবার সাবমিট করব। আমাকে একটা ওয়ার্নিং দিবে কারণ আমার জব 1 অলরেডি এক্সিস্ট করে। তো আমি এখানে ওকে দিয়ে দিব, মনিটরে যাব। সো এখানে দেখাবে, ওরা ফার্স্টে পুরো ফাইলটা একবার অ্যানালাইসিস করে দেখবে কোনো ধরনের ভুল বা ইরর দেখাচ্ছে কিনা, তারপরও অ্যানালাইসিস শুরু করবে। আমাদের অ্যানালাইসিসটা আবার কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ডিসমিস দিয়ে বের হয়ে যাচ্ছি, আমি রেজাল্টটা আবার দেখব। তো এখানে আমি হচ্ছে আবার ইউ অপশনটাতে যাব, অর্থাৎ ইউ দিয়ে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে আমাকে। আমি ডিসপ্লেসমেন্ট দেখতে যাচ্ছি, ম্যাগনিটিউডে না গিয়ে আমি U2 ডাইরেকশনে দেখতে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা বললাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে ছিল 1.118 আর এখন হয়েছে 1.14। অর্থাৎ এই ম্যাচটা যত আমি আরও বাড়াতে থাকবো আমার এই ভ্যালুটা তত 1.19-এর দিকে আগাতে থাকবে। তো এখানেও খুব একটা বেশি পার্থক্য নেই। আমি এই অ্যানালাইসিসটাকেও বলতে পারবো কারেক্ট বা খুবই অ্যাকুরেট একটা রেজাল্ট। সো ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যানালাইসিসটা ওকে। আচ্ছা, এখন আমি দেখতে চাচ্ছি রিঅ্যাকশন, অর্থাৎ এই সারফেস বরাবর আমার রিঅ্যাকশন আসার কথা হচ্ছে 1500 নিউটন।
সো এই রিয়াকশনের ভ্যালুটা 1500 নিউটন আসে কিনা সেটা আমি একটু দেখতে চাচ্ছি। সো সেটা দেখার জন্য আমার এখানে যে টুল এরিয়া বক্সটা ছিল, এখানে অনেক ধরনের অপশন আছে। সেখান থেকে আমি ক্রিয়েট এক্স ওয়াই ডাটা এই অপশনটা সিলেক্ট করব। করার পরে এখানে একটা অপশন দেখাচ্ছে ফার্স্টেই ওডিবি হিস্টোরি আউটপুট, সেটা সিলেক্ট করাই আছে, সেটা দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে যতগুলো নোটস ছিল, অর্থাৎ নোটস বলতে আমি এই পয়েন্টগুলোকে বোঝাচ্ছি, নট এই এলিমেন্টগুলোকে। এখানে যতগুলো নোটস তৈরি হয়েছে এই প্রত্যেকটা নোডে যেই পরিমাণ রিয়েকশনগুলো জমা হয়েছে সেই রিয়েকশনের ভ্যালুগুলো এই নোট অ্যাবাকাস এই হিস্টোরি আউটপুটে স্টোর করে রেখেছে। তো আমি এই সবগুলো নোটের রিয়েকশনগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেভ অ্যাজ, আমি এই সবগুলো রিয়েকশনকে সাম করব। সমস্ত নোটগুলার রিয়েকশন সাম করলে টোটাল রিয়েকশনটা পাওয়া যাবে। আমি এটার নাম দিচ্ছি হচ্ছে আর এফ টু, রিয়েকশন ফোর্স টু, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যে রিয়েকশন সেটা। সো এখানে প্লট কার্ভস অন ওকে, অর্থাৎ আমাকে এখানে গ্রাফিক্যালি রেজাল্টটা দেখাবে। সো আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিলে দেখা যাবে আমাকে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফটা লিনিয়ারলি বৃদ্ধি পেতে পেতে এখানে 1.5 ইন্টু 10⁻³ অর্থাৎ 1500 একটা ফোর্স দেখাচ্ছে যার ভ্যালু হচ্ছে 1500। তো এখানে ওয়াই এক্সিস বরাবর আসলে ফোর্স এবং এক্স এক্সিস বরাবর টাইম দেখাচ্ছে। তো আমার লাস্ট মানে যখন অ্যানালাইসিসটা শেষ হয় তখন এখানে আমার রিয়াকশন ফোর্সটা ছিল 1500 নিউটন। যেহেতু আমি আবারও বলতেছি যে ফোর্সের ভ্যালুগুলো যেহেতু আমি নিউটনে বসিয়েছি, তাহলে আমার এখানে রিয়েকশন যেটা দেখাচ্ছে সেটাও কি হবে, নিউটনই আসবে। তাহলে 1.5 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 1500 নিউটন। অর্থাৎ আমার রিয়েকশন আসার কথা ছিল 1500 নিউটন, আমি দেখতে পাচ্ছি আমার লাস্ট মোমেন্টে রিয়েকশনটাও আমি 1500ই পাচ্ছি, 1500 নিউটন। অর্থাৎ আমার অ্যানালাইসিসটা ঠিক আছে। আমি এটা ডিসমিস করে দিচ্ছি। আমি আবার আমার ভিউগুলো দেখতে যাচ্ছি। ওকে, তো এভাবে আমরা এই অ্যাবাকাস দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আউটপুট পেতে পারি। এছাড়া অ্যাবাকাস দিয়ে অনেক ধরনের রেজাল্ট যেটা আমাদের দেখা দরকার, যেমন আমি যদি স্ট্রেসের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে আমাকে এখানে স্ট্রেসের ভ্যালুগুলো দেখাবে। বিভিন্ন এলিমেন্টসের জন্য দেখতে পারবো, বিভিন্ন নোটসের জন্য দেখতে পাবো। তো এখানে অ্যাবাকাসের স্ট্রেসের যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে যে কালার নোটস দিয়ে, অর্থাৎ এখানে স্ট্রেসের ভ্যালুগুলো ম্যাক্সিমাম এবং আস্তে আস্তে এখানে স্ট্রেসের ভ্যালুগুলো কমা শুরু করেছে। এখানেও আমরা ইচ্ছা করলে ডাইরেকশন ওয়াইজ দেখতে পারবো স্ট্রেসের ভ্যালুগুলো। আচ্ছা, এখন আমি যদি সেকশন নিয়ে স্ট্রেসের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে কোথায় যাব? সেকশন নিয়ে দেখার জন্য আমার এখানে একটা অপশন আছে নিচে, ভিউ কাট ম্যানেজার। আমি এটা ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। তো এখানে আমাকে তিনটা অপশন দিচ্ছে, এক্স প্লেন, ওয়াই প্লেন, জেড প্লেন। তো এক্স প্লেন হচ্ছে আমার এক্স এক্সিসের পারপেন্ডিকুলারলি যদি আমি সেকশন নিতে চাই তাহলে আমি এটা ক্লিক করব। আমি যদি এটা ক্লিক করি দেখা যাবে এক্স এক্সিসের পারপেন্ডিকুলার একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। এই যে মাঝ বরাবর একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই সেকশনটা বাড়াতে কমাতে পারি। সো আমার এখানে পজিশনটা 50, অর্থাৎ এক্স এক্সিস বরাবর ডাইমেনশন ছিল 100, এটার মাঝ বরাবর কেটে গিয়েছে। সো আমি ইচ্ছা করলে এখানে যদি 25-এ দেখতে চাচ্ছি তাহলে 25 ইনপুট দিলে আমাকে এখানে 25-এর সেকশনটা দেখাবে, অথবা আমি এখানে যে স্ক্রোলটা আছে সেটা বাড়িয়ে কমিয়েও সেকশনটা বৃদ্ধি করতে পারি। তো এই সেকশনটা করে আমি যদি এখন প্রত্যেকটা এলিমেন্টের স্ট্রেসের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে আমি এখানে টুল যে অপশনটা আছে এটা ক্লিক করব, কুয়েরিতে যাব, এখানে কুয়েরি নামের একটা অপশন আছে সেটা ক্লিক করব, এখানে নোট ক্লিক করব, আর এখানে প্রফ ভ্যালু এইটা সিলেক্ট করব। করার পরে আমাকে এখানে একটা অপশন পপ আপ উইন্ডো আসবে, এটা একটু এখানে রাখি। তো
আমি যদি এখানে এই নোটগুলা যে কোনো এলিমেন্ট আমি মাউস দিয়ে সিলেক্ট করলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে স্ট্রেসের ভ্যালু দেখাবে। এটা হচ্ছে আমার স্ট্রেসের ভ্যালু, এটা হচ্ছে নোডের আইডি। সো নোড 38-এ স্ট্রেসের ভ্যালু ছিল 0.255365, তারপরে 46-এ ছিল 1.87666। সো এরকম করে আমি ইচ্ছা করলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার স্ট্রেসের ভ্যালুটা কত ছিল সেটাও আমি বের করতে পারবো। আচ্ছা, এটা তো ছিল এক্স ডাইরেকশন বরাবর যদি আমি কাটটা নিতে চাই, অর্থাৎ এক্স এক্সিসের পারপেন্ডিকুলার। সো আমি যদি এখন ফুল ভিউটা আবার আনতে চাই, আমি জাস্ট এখানে এটা ক্লিক করব, এই অপশনটা অ্যাক্টিভ বা ডিএক্টিভ ভিউ কাট। সো ডিএক্টিভ করলে আমার বিমটা আগের অবস্থায় চলে আসলো। এখন আমি যদি জেড এক্সিসের পারপেন্ডিকুলার নিতে চাই, অর্থাৎ এক্স ওয়াই প্লেন বরাবর দেখতে চাই, তাহলে জেড এক্সিস এর প্লেনটা আমাকে সিলেক্ট করা লাগবে। তাহলে আমার এখানে বিমটার সেকশন চলে আসলো। আমি এটাকেও স্ক্রোল করে সেকশনটা বাড়াতে কমাতে পারবো এবং এখানেও স্ট্রেসের ভ্যালুগুলো দেখতে পারবো এলিমেন্টের জন্য। আমি ডিএক্টিভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যানিমেশনও দেখা যাচ্ছে, অর্থাৎ বিমটা আমি যদি ডিসপ্লেসমেন্টেই আবার যাই ইউ ডাইরেকশনে, সো এখানে শুরু থেকে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে ডিসপ্লেসমেন্টটা তৈরি হচ্ছে সেটা অ্যানিমেশন আকারেও দেখা যাবে। আমি যদি এখানে শুরু করি, স্পিডটা এখানে থেকে একটু কমিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই। সো এই যে আস্তে আস্তে কালার চেঞ্জের মাধ্যমে ডিসপ্লেসমেন্টটা কিভাবে হচ্ছে সেটাও আমাকে দেখাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আমার অ্যাবাকাস নিয়ে প্রথম ভিডিও। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে অ্যাবাকাসের জাস্ট একদম বেসিক টুলগুলো নিয়ে আলোচনা করা, কিভাবে একটা সিম্পল মডেল তৈরি করা যায়, সেই মডেলটা কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও কিছু মডেল অ্যানালাইসিস করব, যেমন রেনফোর্স কংক্রিট মডেল বিমটা কিভাবে অ্যানালাইসিস করা লাগে, তারপরে হচ্ছে রেট্রোফিট কিভাবে করা যায় জিএফআরপি সিএফআরপি দিয়ে অথবা স্টিল প্লেট দিয়ে। তো সেইগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।